পথে পথে ঈদে ঘরমুখী মানুষের ঢল, ঝুঁকি নিয়ে অনেকেই চড়ছেন ট্রেনের ছাদে। বৃষ্টিতে মহাসড়কে যানজটে দুর্ভোগ। বগুড়ার আদমদিঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত 9টি বগির মধ্যে 7টি উদ্ধার। 5 জেলার সঙ্গে এখনও রেল যোগাযোগ বন্ধ। স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রাম ছাড়ছেন কয়েক লাখ মানুষ। বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে শঙ্কা। এবং শেষ মুহূর্তে সারা দেশের বিপণী বিতানে জমে উঠেছে বেচাকেনা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড়। লম্বা ছুটি, তাই হাতে সময় নিয়ে ধাপে ধাপে মানুষ রাজধানী ছাড়ছেন। তবে বুধবার সকাল থেকে রাজধানীর চিত্র ছিল ভিন্ন। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড়, দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষার কথাও জানান অনেকে। আর ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও চড়েন অনেকে। বাস টার্মিনালে অনেকে বসে পড়েন খোলা আকাশের নিচে। যদিও সন্ধ্যার পর রাজধানীতে বৃষ্টি নামায় ঘরমুখ অনেককেই কিছুটা ভোগান্তির মধ্যে পড়তে হয়। ছুটির দ্বিতীয় দিনে পাল্টে যায় রেল স্টেশনের চিত্র। ট্রেনের শিডিউলে অনিয়ম না হলেও নিয়ম ভেঙে ছাদে চড়েন অনেকে। যাত্রীরা বলছেন, ট্রেনে গাদাগাদি বা ছাদে করে হলেও পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মুখিয়ে আছেন তারা। তবে দুপুরে বগুড়ায় ট্রেনের দুর্ঘটনার পর কিছুটা সমস্যা দেখা দেয় শিডিউলে। এদিকে ঈদযাত্রায় পরিবহন খাতে কোনো অনিয়ম হলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলমন্ত্রী। ঈদযাত্রায় মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। বুধবার সকাল থেকে ঈদযাত্রা স্বস্তি হলেও সন্ধ্যায় ভারী বৃষ্টিতে ভোগান্তিতে যাত্রীরা। সেই সাথে গণপরিবহন সংকটের অজুহাতে অতিরিক্ত ভাড়া দাবির অভিযোগ তো আছেই। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ি ও যাত্রীর চাপ বেড়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যাত্রী উঠা-নামার কারণে তৈরি হচ্ছে জটলা। বাস না পেয়ে অনেকে খোলা ট্রাক ও পিকআপে করে বাড়ি ফিরছেন। সাভারের সব শিল্প কারখানা ছুটি হওয়ায় সড়কে বেড়েছে ঘরমুখী মানুষ চাপ। ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল করছে। সড়কে পর্যাপ্ত পরিবহন থাকলেও গন্তব্য ভেদে 200 থেকে 500 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া চাওয়ার অভিযোগ উত্তরাঞ্চলগামী যাত্রীদের। যানবাহনের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কেও। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও কোথাও ভোগান্তি নেই। এদিকে বুধবার সন্ধ্যায় বৈরী আবহাওয়ায় 1 ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এই যাত্রার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে ঈদ যাত্রার খবর জানবো। রাজধানী ছাড়ার যে প্রধান প্রবেশ পথগুলো নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, একই সাথে আমাদের সাথে রাজশাহীতে সহকর্মী যুক্ত হয়েছেন। প্রথমে যেতে চাই নারায়ণগঞ্জে, সেখানে আছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবি, জানাবেন যে গতকাল আসলে পোশাক শ্রমিক কারখানায় ছুটি হওয়ার পরেই যাত্রীদের চাপের চিত্রটা আমরা দেখেছি। আজকের সেই চিত্রটা কেমন? আর গতকাল বৃষ্টির ভোগান্তির কারণে কিন্তু অনেকে পরের দিন যাত্রার কথাও আমরা জানতে পেরেছি। তো আপনি যেখানে আছেন সেখানে চিত্র চাপ কেমন দেখছেন? যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়ার কেউ অভিযোগ করছিলেন, তো এরকম কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের সাইনবোর্ড এলাকায়, এবং আজ সকাল থেকে এই জায়গাটাতে তীব্র যাত্রীদের চাপ রয়েছে এবং সেই সাথে রয়েছে বাস সংকটের ভোগান্তি। যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন সকাল 6টার বাস তারা এখনো পর্যন্ত পাননি, 7টার বাস এখন পর্যন্ত আসেনি। ফলে কখন নাগাদ তাদের সেই কাঙ্ক্ষিত বাস এসে পৌঁছবে এবং কখন তারা গন্তব্য উদ্দেশ্যে রওনা দেবেন সেই বিষয়টি তারা এখনো জানেন না। আমি যদি আপনাদের দেখাতে চাই যে আমার পাশে বাসের দীর্ঘ সারি, এবং এই বাসগুলো মূলত এখানকার লোকাল বাস, যারা দূরপাল্লার যাত্রী নেওয়ার জন্য এখানে অপেক্ষমান রয়েছে। সেই সাথে যাত্রীদের যে অপেক্ষাটা মূলত তাদের বাসের জন্য। তারা দীর্ঘক্ষণ আগে টিকিট কেটে দাঁড়িয়ে আছেন, কিন্তু তাদের বাস এখন পর্যন্ত পৌঁছায়নি। তারা আমাদের যেটি জানিয়েছেন, প্রতিটি রুটে প্রায় 100 থেকে 200 টাকা বাড়তি ভাড়া দিয়ে তারা বাসের টিকিট কাটলেও এখন পর্যন্ত তারা বাসের টিকিট পাননি। এবং তারা যখন কাউন্টারের সাথে কথা বলছেন তখন বলছেন যে এই বিষয়টি একটু ধীরগতি হচ্ছে, বা গতকাল বৃষ্টির কারণে যানজটে আটকে তাদের এই বাসগুলো পৌঁছাতে দেরি হচ্ছে। এখানকার কাউন্টারের সাথে আমরা যেটা কথা বলেছি যে গতকাল রাত্রে ঝড় বৃষ্টির কারণে অনেক যাত্রী
গতকাল রওনা দিতে পারেনি এবং তাদের পুরো চাপটা আজকে সকালে এসে পৌঁছেছে, যে কারণে যাত্রীদের চাপ যেমন বৃদ্ধি পেয়েছে সেই সাথে মহাসড়কের বাসের চাপ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘক্ষণ যাবৎ বাসের অপেক্ষা এখানে, এটি একটি সার্ভিস ট্রেন এবং এখানে বাসগুলো, লোকাল বাসগুলো দূরপাল্লার যাত্রীদের নেওয়ার জন্য এখানে যাত্রীদের ডাকাডাকি করছে। এখানকার যারা পুলিশ সদস্য রয়েছেন তারা বলছেন যে এখন পর্যন্ত মহাসড়কের যানজটে কোনো সংখ্যা নেই। ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট দুটি মহাসড়কে কোনো যানজটের সংখ্যা নেই। বৃষ্টির পরেও তারা বেশ ভালোভাবে এই বিষয়টি সামলেছেন। যদিও ঢাকা চট্টগ্রাম থেকে ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুর অংশে কিছুটা যানবাহন ধীর গতিতে চলছে। এখন পর্যন্ত মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যাত্রীদের অপেক্ষার যে ভোগান্তি, সেই ভোগান্তিটি আসলে এখনো চলমান রয়েছে। যাত্রীরা বলছেন খুব দ্রুত ভিত্তিতে যানবাহন বা বাস চলে এলে এই ভোগান্তিটা তাদের নিরসন হবে। এই ছিল ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ সাবেদ। আমরা নারায়ণগঞ্জের খবর জানছিলাম সহকর্মী সাবেদের কাছ থেকে। এবার চট্টগ্রামের খবর জানবো সহকর্মী শহীদুল ইসলামের কাছে। শহীদুল, ট্রেন যাত্রার আপনি কিন্তু গত কয়েকদিন যাবত জানাচ্ছিলেন যে স্বস্তির ঈদ যাত্রা করছে চট্টগ্রামবাসী। তো আজকে চিত্রটা কেমন, যেহেতু শেষ মুহূর্তে মানুষ বাড়ি ফেরার সময়, তো জানাবেন কোনো ভোগান্তি আছে কিনা বা শিডিউল বিপর্যয়? চট্টগ্রামের যে মানুষজন রয়েছে তারা আসলে পবিত্র ঈদ উল ফিতরকে আসলে কেন্দ্র করে তাদের যে নিজস্ব ঘর রয়েছে সেই ঘরে আসলে তারা যাচ্ছেন। তবে আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের বটতলী রেলওয়ে স্টেশন, যেটা আসলে চট্টগ্রামের মেইন রেল স্টেশন বলা যায়। সেখানে আমরা দেখেছি সকাল থেকে শিডিউল অনুযায়ী ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে গেল, কিন্তু বিজয় এক্সপ্রেস, যেটা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস, সেটা 9টা 15-তে আসলে স্টেশন ত্যাগ করার কথা, সেটা এখন পর্যন্ত ত্যাগ করেনি। এবং যে ট্রেন জামালপুর থেকে এসেও চট্টগ্রাম রেল স্টেশনে আসলে পৌঁছায়নি। আমরা এই বিষয়ে স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদের যেটা জানিয়েছেন যে জামালপুরগামী যে বিজয় এক্সপ্রেস রয়েছে সেটা আসলে গতকালও আসলে এখানে শিডিউল বিপর্যয় হয়েছিল এবং এর ফলে আসলে যাত্রীদের মাঝে এক ধরনের ভোগান্তি এবং ক্ষোভের সৃষ্টি হয়েছিল। আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা আসলে 9টা 15-তে ট্রেন ছাড়ার কথা, সেই হিসেবে তারা আসলে আগেভাগে স্টেশনে এসে বসে রয়েছেন এবং কিন্তু ট্রেন এখন পর্যন্ত আসে না। যেটা আমরা স্টেশন ম্যানেজার আমাদের জানিয়েছেন যে আসলে দুপুর 11টার দিকে আসার কথা, তারপর 12টা নাগাদ চট্টগ্রাম স্টেশন ত্যাগ করার কথা রয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে আমরা এর কারণ জানতে চেয়েছিলাম, তার কারণ হচ্ছে বিজয় এক্সপ্রেস গতকালও আসলে প্রায় 2 ঘন্টার উপরে বেশি লেট করেছিল। আমরা এর কারণ হিসেবে তারা আমাদের স্টেশন ম্যানেজার জানিয়েছেন যে বিজয় এক্সপ্রেস যেটা জামালপুর যায় সেটা আসলে ওইখান থেকে আবার ব্যাক আসে এবং আসার পর অর্থাৎ রেলের ইঞ্জিন সংকট বলতে চেয়েছেন তারা, এবং এছাড়াও তারা বলতেছেন যে র্যাকিং ব্যালেন্সিংয়ের কারণে এটা আসলে লেট হয়। তো আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলছি, তারা আসলে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়াও যদি বলি, চট্টগ্রাম রেল স্টেশন থেকে আসলে ঈদ উপলক্ষে একটি বিশেষ ট্রেন আসলে ব্যবস্থা করেছে, যেটা আসলে চাঁদপুর যায়, যেটা চট্টগ্রাম থেকে আসলে বেশিরভাগই মানুষ চাঁদপুরগামী অর্থাৎ দক্ষিণাঞ্চলের যে মানুষগুলো রয়েছে তারা আসলে ওই যে ঈদ স্পেশাল এক, সেটা আসলে দুপুর 3:30টার আগে চট্টগ্রাম স্টেশন থেকে ত্যাগ করার কথা রয়েছে। এছাড়া চট্টগ্রামের যে রেল স্টেশন আছে এখান থেকে পুরো দিনে আসলে 24 ঘন্টার মধ্যে প্রায় 17টা ট্রেন ঈদ উপলক্ষে তারা আসলে যায় এবং প্রত্যেকটা ট্রেনে আসলে ঈদের জন্য মানুষজনের জন্য আসলে যাতে তাদের সমস্যার সম্মুখীন হয় সেজন্য বিশেষ কোর্সের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আমরা জানি যে কক্সবাজারগামী যে সকাল ট্রেন রয়েছে সেই ট্রেনটি সকাল সৈকত যেটা আছে সেটা 5:50-এ সর্বপ্রথম স্টেশন ত্যাগ করেছিল। তো সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামের যে রেল স্টেশনতে মোটামুটি এখন উৎসবমুখর আছে, তবে যাত্রীদের একটু ভোগান্তি আছে যেহেতু শিডিউল বিপর্যয় রয়েছে। তবে বিজয় এক্সপ্রেস ছাড়া অন্যান্য যে ট্রেন রয়েছে সেটা যথাসময়ে ছেড়ে গিয়েছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম রেল স্টেশন থেকে। ধন্যবাদ শহীদ। চট্টগ্রামে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী শহীদ। এবার রাজশাহীর ঈদ যাত্রার খবর জানবো সহকর্মী সৌরভ হাবিবের কাছ থেকে। সৌরভ, জানাবেন যে ট্রেন পথে কিংবা সড়ক পথে যে যারা রাজশাহীগামী যাতায়াত করছেন তাদের কোনো ভোগান্তি আছে কিনা। একই সাথে জানতে চাই যে যেহেতু বগুড়া একটা ট্রেন দুর্ঘটনা ঘটেছে, সেখানে কিছুটা শিডিউল বিপর্যয় হয়েছে, যদিও রাজশাহীবাসী তো আসলে ঈশ্বরদীর যে যাতায়াত করে, তারপরেও কোনো ধরনের প্রভাব পড়েছে কিনা? আপনাকে প্রথমেই বগুড়ার যে বিষয়টি সান্তাহারের সেটি জানাই, এবং আমি রাজশাহীতে যিনি আছেন পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সেখানে 9টি বগি লাইনচ্যুত হয়েছিল এবং 9টি বগির মধ্যে 7টি বগি ইতিমধ্যে উদ্ধার হয়েছে, আরও 2টি বগি উদ্ধারের কাজ চলছে এবং রেল লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই রেল লাইনও কিছুক্ষণের মধ্যেই অন্তত 2 ঘন্টার মধ্যে অবশিষ্ট 2টি বগি এবং যে রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি চালু করা হবে এবং এরপরে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে আসবে বলে আমাদেরকে জানিয়েছেন। যদিও ওই অংশটিতে একটি শিডিউল বিপর্যয় হয়েছে ট্রেনের এবং এই শিডিউল বিপর্যয়ের কারণে নির্ধারিত সময় ট্রেন যাবে না। তবে তিনি এটিও জানিয়েছেন যে যে দুর্ঘটনাটি ঘটেছে এই দুর্ঘটনাটি মূলত রেলের চালক এবং কর্মচারীদের উদাসীনতার কারণে ঘটেছে, যে কারণে এই বিষয়টিও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। এছাড়া জানিয়ে রাখছি, আমি রাজশাহী রেল স্টেশনে আছি। এখানে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ হয়ে ঢাকার সঙ্গে 5 জোড়া ট্রেন চলাচল করে। এই রুটের যে ট্রেনগুলো আছে এই ট্রেন কিন্তু এখন পর্যন্ত শিডিউল বিপর্যয় হয়নি এবং
এবং স্বাভাবিকভাবেই চলছে এবং প্রতিটি ট্রেনেই কিন্তু অতিরিক্ত বগি সংযুক্ত করা হয়েছে, যে কারণে কিন্তু মানুষ স্বাভাবিকভাবেই চলাফেরা করতে পারছেন। এছাড়া আমি যদি ঢাকা রাজশাহী সড়কের কথা বলি, যে ঢাকা রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জ পর্যন্ত 4 লেন আছে, যে কারণে ওই অংশটিতে কিন্তু চলাচল বেশ সহজ। কিন্তু পরবর্তীতে যে সড়কটি আছে সেই সড়কটি আসলে 4 লেন নেই, 2 লেন, যে কারণে এই অংশটিতে কিন্তু দুর্ঘটনার পাশাপাশি মানুষের একটু ভোগান্তি আছে যাতায়াতে। পাশাপাশি রাজশাহীর বানেশ্বরের কথা যদি বলি, সেখানে কিন্তু ঈদ উপলক্ষে সড়ক সংস্কারের জন্য কাজ শুরু করা হয়েছিল এবং পরবর্তীতে সেই কাজটি শেষ করতে পারেনি। এখন এই অবস্থায় কিন্তু এই যে সংস্কারের কাজও শেষ হয়নি, আবার অর্ধেক অংশ সড়ক বন্ধ। এই কারণে কিন্তু যানজট লেগে আছে এবং এই যানজটের কারণে কিন্তু মানুষের গতি ধীর হয়ে গেছে। ঈদে ঘরমুখী মানুষের যে চলাফেরা সেটা ধীরে হয়ে গেছে। এছাড়া আমরা এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম সড়ক ও জনপথ বিভাগের যিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তিনি আমাদেরকে বলেছিলেন যে মন্ত্রণালয়ের নির্দেশেই ঈদ উপলক্ষে কাজটি বন্ধ রাখা হয়েছে। যদিও বিভাগীয় কমিশনার ডক্টর আনম বজলুর রশিদ বলেছেন যে আসলে এই সময় বন্ধ রাখার কোনো সুযোগ নেই। আমরা একটু কথা বলবো যে আপনারা কি ঈদ উপলক্ষে বাড়ি যাচ্ছেন? জি অবশ্যই ঈদ উপলক্ষে বাড়ি যাচ্ছি। কোনো সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না। আপনারা কোথায় যাচ্ছেন, কি করতে যাচ্ছেন? ঈদ করতে যাচ্ছি, বাসা হলো রহনপুরের ট্রেনের অপেক্ষা আছেন। আমরা অনেককে দেখছি। কোথায় যাওয়া হচ্ছে? রহনপুর। কি জন্য? ঈদ করতে। তো সাথে শুনছিলেন এখানে অনেক মানুষ অপেক্ষা করছেন ট্রেনের জন্য। তারা কিন্তু ঈদ করতে গ্রামের বাড়ি যাবেন এবং সেজন্য তারা অপেক্ষা করছেন। সাথী, ধন্যবাদ স্বরূপ। আমরা রাজশাহীর খবরও জানছিলাম, এবার সাভারের খবর জানবো সহকর্মী শফি মাহমুদের কাছ থেকে। শফি, সবাই জানে আসলে রাজধানী যারা ছাড়ে প্রথমে আসলে যে বহির্গমন যে পথগুলো, সাভার, এদিকে গাজীপুর, ওদিকে নারায়ণগঞ্জ, সবাই প্রথমে মুখে থাকে যে আসলে এই পথগুলোর কী চিত্র। কারণ বরাবরের মতোই কিন্তু যে সাভার যে অংশটা নবীনগর বাইপাইলে একটা যানজটের ভোগান্তিতে পড়ে উত্তরাঞ্চলবাসী বা যারা অন্যান্য যাতায়াত করে। তো গতকালকে বৃষ্টির কারণে ভোগান্তি বেড়েছে, পরিবহনে বাড়তি ভাড়ার অভিযোগ। এছাড়াও আজকের কোনো ভিন্ন চিত্র আছে কিনা, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। তবে সেই চিত্রটি কিন্তু এবার শুরু থেকে ছিল না, হলো 2 দিন ধরে আমরা দেখছিলাম যে সাভার অঞ্চলে যে দুটি মহাসড়ক এবং ঢাকা-টাঙ্গাইল নবীনগর অংশ থেকে সাভারের এই দুটি মহাসড়ক থেকে কিন্তু তেমন কোনো যানজটের চিত্র আমরা দেখতে পাইনি। আজকের দিনের পরিস্থিতি যদি বলি, ঢাকা-ঢাকা মহাসড়কের পরিস্থিতি একদমই স্বাভাবিক বলা যায়, কিন্তু একটু ভিন্ন চিত্র রয়েছে। যানজটের ভোগান্তি না থাকলেও কিন্তু এই যে নবীনগর চন্দ্রা সড়কের যে বাইপাইল ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেস রয়েছে এবং নির্মাণ কাজ, সেটির জন্য রাস্তার বেশ কিছুটা অংশ কিন্তু থানা কেন্দ্রে দপ্তর সংস্কার কাজের এখনো বাকি, যে কারণে গতকালকে বৃষ্টির পরই সড়কের প্রায় বিভিন্ন অংশে পানি জমে অর্ধেক সড়কে কিন্তু পানিতে ডুবে আছে। বেশিরভাগ যাত্রীরাই আমরা দেখতে পেয়েছি যে মহাসড়কে চলে আসছে। এবং এই বৃষ্টির ফলে আরেকটি বিষয় যেটি দাঁড়িয়ে হচ্ছে যে যাত্রীদের যে অভিযোগ, সেটি ছাত্রীরা এখন সকাল থেকে দেখতে পাচ্ছি যে যাত্রীরা অভিযোগ করছেন জনপরিবহন এবং দূরপাল্লা পরিবহন সংখ্যা কিছুটা কম, যে কারণে আসলে তাদেরকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেকেই আবার ট্রাকে চড়ে যাত্রা শুরু করছেন গন্তব্যে। তো যানজটের ভোগান্তি না থাকলেও কিন্তু এই বছর ধাপে ধাপে এই শিল্পাঞ্চলে ছুটি হয়েছে এবং সর্বশেষ গতকালকে ছিল শিল্পাঞ্চলের শেষ কর্মদিবস। তো গতকালকে একটি ভালোই চাপের সৃষ্টি হয়েছিল, যদিও এই চাপ উপেক্ষা করে প্রশাসনের পক্ষ থেকে মোটামুটি যানজট বিভিন্নভাবে এই সড়ক কিন্তু পার হতে পারছে। তবে বৃষ্টির ভোগান্তির জন্য আজকে কিছুটা দুর্ভোগ পোহাচ্ছে। যদি পরিবহন সংকটটা কাটিয়ে উঠতে পারে তাহলে এই সড়কে স্বস্তি বলা যাবে। ধন্যবাদ শফি। আমরা জানছিলাম সাভারের খবর। এবার যাব টাঙ্গাইলের খবর জানবো সোহেল মাহমুদের কাছ থেকে। সোহেল, বরাবরই দেখি যে যমুনা সেতুর যে একটা ভোগান্তি, বরাবরই গাড়ি বিকল থেকে শুরু করে নানা কারণে সেখানে, এছাড়াও এলাঙ্গার যে ভোগান্তি সেটা গতকালও ছিল, আজকের চিত্রটা কেমন জানাবেন। সাথে যেটি 2 দিন ধরে বলে আসছিলাম যে স্বস্তির হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেই স্বস্তিটা আর থাকলো না। এই যে আপনি মহাসড়কের যে চিত্রটি দেখছেন এখন, সেই চিত্রটি এখন একটু গাড়ি চললেও কিন্তু এটি স্থবির হয়েছিল। তার মানে আমরা যদি বলি যে গতকাল মধ্যরাতে
থেকে এই মহাসড়কের পরিস্থিতি যে চন্ডা থেকে একেবারে যমুনা সেতুর পূর্ব পার পর্যন্ত, এমনকি যদি বলি যমুনা সেতু পর্যন্ত কিন্তু যানবাহনের থেমে থেমে যানজট হয়েছে, ধীরগতি হয়েছে। এর কারণটি হিসাবে আমরা যে বরাবরই যেটি বলে আসছিলাম যে যমুনা সেতুর যে ধারণ ক্ষমতা, সেই 12,000 সক্ষমতার যমুনা সেতু, সেটি গতকাল এই 24 ঘন্টায় প্রায় 51,000 যানবাহন পারাপার হয়েছে। এর যে অতিরিক্ত যানবাহনের যে চাপ, সেই চাপ কিন্তু যমুনা সেতু সেটি নিতে পারেনি। এছাড়াও যেটি রয়েছে, বারবারই যেটি বলার চেষ্টা করে আসছি আমরা, সেটি হচ্ছে মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন অথবা লক্কর জক্কর যে গাড়িগুলি রয়েছে, সেই গাড়িগুলি গতকাল রাতেও, মধ্যরাতেও যমুনা সেতুতে একাধিক গাড়ি বিকল হয়েছে। কোনো কোনো গাড়ির চাকা পাঞ্চার হয়েছে, কোনো কোনো গাড়ি একে অপরকে যে টক্কর দেওয়া সেটি রয়েছে। এবং আরেকটি বিচিত্র কারণ রয়েছে, যেহেতু মহাসড়কে মধ্যরাত থেকেই এই স্থবির অবস্থা, যার ফলে যে যানবাহনের চালকরা একটু সুযোগ পেলে তারা ঘুমিয়ে যেতেন। এই সব নানা কারণেই মধ্যরাত থেকে, আমরা যদি 12টার পর থেকেই কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে প্রতি বছরের যে ভোগান্তির চিত্র, সেই ভোগান্তির চিত্র কিন্তু এবারও সেটি পড়তে হয়েছে। পুরো এলাকায় মহাসড়কের পুরো অংশ জুড়েই কিন্তু এই চিত্র আমরা লক্ষ্য করেছি, যে কখনো গাড়ি চলছে, কখনো গাড়ি একটু আবার বন্ধ হয়ে থাকছে। এর মানে যে ঢাকা থেকে যে পরিমাণ গাড়িগুলি ছেড়ে এসেছে, সেই পরিমাণ গাড়ি মহাসড়কের ধারণ ক্ষমতার অতিরিক্ত গাড়ি যখন এই মহাসড়কে প্রবেশ করে, সেই সময় এই যে দীর্ঘ গাড়ির চাপে যে একটি যানজটের সৃষ্টি হয়। আপনি আরেকটা বিষয় সাথে আপনাকে দেখাতে চাই, যে আমরা দেখছেন যে গণপরিবহন সংকট, ভাড়া নৈরাজ্য সবই রয়েছে। এর মধ্যেও যে পরিবার পরিজনের সাথে ঈদ করতে গিয়ে যারা পরিবারের করবেন, তারা সেই সংকটের কারণে কিন্তু খোলা ট্রাক পিকআপের মধ্যেই তারা যাচ্ছেন। এই যাত্রাটা কতক্ষণ নাগাদ স্বস্তির হবেন সেটুকু বলা যাচ্ছে না। তবে এই যে ঢাকা থেকে যে যানবাহনের চাপ, সেই চাপ যখনই কমে আসবে, গার্মেন্টসের যে আমাদের পোশাক শ্রমিকরা যারা রয়েছেন, তাদের স্রোত যখন কমবে, তখনই এই মহাসড়কে কিছুটা স্বস্তি হতে পারে। সোহেল তালুকদার, অনেক ধন্যবাদ। আমরা জানছিলাম টাঙ্গাইলের খবর সহকর্মী সোহেল তালুকদারের কাছ থেকে। এবার গাজীপুরের খবর জানবো সহকর্মী মাহমুদা শিকদারের কাছ থেকে। মাহমুদা, শেষ সময়ের ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কেমন দেখছেন? গাড়ির চাপ, কোনো ভোগান্তি আছে কিনা, সব মিলিয়ে? সাথে আমাদের টাঙ্গাইলের সহকর্মী যেমনটি বলছিলেন যে স্বস্তির ঈদযাত্রায় কিছুটা অস্বস্তি সেখানে, কিন্তু একদমই ভিন্ন চিত্র গাজীপুরে দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক, একটি ঢাকা টাঙ্গাইল এবং অপরটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। দুটি মহাসড়কেই কিন্তু এখন পর্যন্ত স্বস্তিদায়ক ঈদযাত্রা আছে। এবং আমি এখন আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি রাজধানী থেকে এই জেলাতে ঢুকছে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পার হয়ে অন্যান্য জেলায় ছড়িয়ে পড়ছে। এবং এই মহাসড়কগুলোতে গুরুত্বপূর্ণ যে স্থানগুলো আছে, চান্দনা চৌরাস্তা, চন্দ্রা, রাজেন্দ্রপুর চৌরাস্তা, মাওনা চৌরাস্তা, এই জায়গাগুলোতে আসলে কিছুটা জটলা আমরা দেখতে পেয়েছি। এবং সেই জটলাটার কারণ কিন্তু এই 3 হুইলার, মানে ঈদযাত্রাতে আসলে ঘি ঢালছে এই 3 হুইলারগুলোই। পুলিশের আসলে একটি ব্যর্থতা যে তারা এই যাত্রাটাকে কেন্দ্র করে ঈদযাত্রার সময় এই 3 হুইলারগুলো মহাসড়ক থেকে সরাতে পারেনি। এবং যত্রতত্র গাড়ি দাঁড় করানোর কারণেই কিন্তু আর একটা যানজটের সৃষ্টি হয় বা জটলার সৃষ্টি হয়। এর পাশাপাশি আরেকটি কথা আসলে না বললে নেই, চন্দ্রা এবং চান্দনা প্রত্যেকটা এলাকাতে আমরা যেটি জানতে পেরেছি যে এখনো পর্যন্ত এই যে ঈদের যাত্রায় কিন্তু মানুষ তাদের বাড়িতে ফিরছে এবং মহাসড়কে এখনো মানুষের জটলা রয়েছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাড়ি নেই। এবং গাড়ির ব্যাপারটি যখন আমরা কাউন্টারের যারা আছে, বাস কাউন্টারের যারা মালিক বা ম্যানেজার, তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তেলের সংকটের কারণে অনেক গাড়ি আসলে তাদের শেষ পথে যাত্রা বন্ধ করা হয়েছে। প্রায় একজন কাউন্টার মালিক আমাদেরকে জানিয়েছে তার প্রায় 22টি গাড়ি আসলে শিডিউল করা ছিল যারা এই ঈদ যাত্রায় অংশগ্রহণ করবে, কিন্তু সেখানে প্রায় 14টি গাড়ি আসলে তাদের বন্ধ রাখতে হয়েছে তেলের অভাবের কারণে। তো এই ছিল এখন পর্যন্ত যে স্বস্তি এবং স্বাভাবিকভাবে গতিতে যে চলা যে গাড়িগুলো এবং ঈদযাত্রা, সেগুলো সম্পর্কে পাওয়া তথ্য। এবং এই পর্যাপ্ত গাড়ি না থাকার কারণে প্রচুর মানুষ কিন্তু পিকআপ ট্রাকে করে তাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই ছিল এখন পর্যন্ত স্বস্তিদায়ক যে ঈদযাত্রা, সেটি সম্পর্কে পাওয়া তথ্য। সাথী, ধন্যবাদ মাহমুদা। ঈদযাত্রা খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পরে উদ্ধার কাজ চলছে। এখনও 2টি বগি লাইনচ্যুত রয়েছে। অল্প সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলছেন কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী AK সাজু।
সাজু, বাকি দুটি বগি উদ্ধারের পর ট্রেন চলাচল কখন স্বাভাবিক হতে পারে, কি বলছেন সংশ্লিষ্টরা, আর এই দুর্ঘটনা ঈদযাত্রায় কতটা প্রভাব ফেলেছে সব মিলে জানাবেন। আর মাত্র 2টি বগি লাইনচ্যুত রয়েছে। লাইন থেকে এই 2টি বগিকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন লাইনের মেরামত কাজ চলছে। রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তারা যত দ্রুত তারা আমাদের সম্ভাব্য সময় জানিয়েছেন, আর 2 ঘন্টার মধ্যে এই রেল যোগাযোগ হয়তো স্বাভাবিক হবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। সারা রাত ধরে নিরলসভাবে কাজ করেছেন তারা, একেবারে রাতভর কাজ করেছেন এই রেল যোগাযোগ স্বাভাবিক করার জন্য। আর রেল যাত্রায় যেটি হৃদে তো একেবারে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়, এটি আসলে অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে। যদিও বিকল্প ব্যবস্থা করা হয়েছে, যাত্রীদের আনা নেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। মাঝখানে বিরতি দিয়ে 2 ধারের যে রেল, সেই রেল যাওয়া আসার জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। তবে মানুষের যে ভোগান্তি, এটি কিন্তু একেবারে কম না। আপনার যদি দেখায় যে একেবারে যেভাবে দুর্ঘটনা ঘটেছে, এটি আর মাত্র 2টি বগি, এই 2টি বগির সংশোধনী কাজ চলছে, লাইনের কাজ চলছে। বগিগুলো রেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে, রেল লাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে, আর 2 ঘন্টার মধ্যেই চালানো হবে। আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে আর 2 ঘন্টার মধ্যেই এই লাইনটি হয়তো স্বাভাবিক হবে। তবে বলা যেতে পারে দীর্ঘ 20 ঘন্টার সময় এই রেল যোগাযোগ বন্ধ ছিল। নওগাঁ থেকে বা ঢাকা থেকে রংপুরগামী এবং রংপুর থেকে ঢাকাগামী যে উত্তর অঞ্চলে যে 5টি জেলা, এই 5টি জেলার রেল যোগাযোগ একেবারেই বন্ধ ছিল এবং যে বিকল্প ব্যবস্থা করা হয়েছে, সেটিও মানুষের কিন্তু আসলে ভোগান্তি সেখানেও দ্বিগুণ বেড়েছে। যে এক জায়গায় নেমে 3 কিলোমিটার আর অন্য যানবাহন চড়ে আরেকটি ট্রেনে ওঠা, এটিও কিন্তু কম ভোগান্তি নয়। তবে মানুষ প্রত্যাশা করছেন দ্রুত এই রেল লাইন সংস্কার হবে এবং আবারও এই ঈদ যাত্রায় একটি গতি ফিরে আসবে, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। সাথী, এই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ সাজু। স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রাম শহর ছাড়ছেন কয়েক লাখ মানুষ। ঘরমুখ মানুষের মুখে ঈদের আনন্দ থাকলেও বাসা, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে রয়েছে এক ধরনের ভয়। চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধের আশঙ্কা করছেন তারা। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, নগর জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঈদকে সামনে রেখে নারীর টানে বাড়ি ফিরছে চট্টগ্রামের মানুষ। 70 লাখ মানুষের বসবাসের ব্যস্ত এই নগরী ধীরে ধীরে হয়ে উঠছে ফাঁকা। আর এই সুযোগে বাড়ে চুরি ডাকাতির সংখ্যা। ফাঁকা বাসাবাড়ি হয়ে ওঠে অপরাধীদের সহজ টার্গেট। তাই নিজেদের বাড়িঘরের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। যখনই একটা দীর্ঘ সময়ের জন্য ছুটি হয়, তখন সবারই মনে একটা আশঙ্কা থাকে। ভ্যালুয়েবল আইটেমগুলো যদি ওদের এখানে রেখে যেতে হয়, থানায় জমা দিয়ে যেতে হয়, তাহলে আর সিকিউরিটি কোথায়? প্রশাসনের কাছে এটাই চাইবো যে আমাদের বাসা যেরকম আমরা রেখে গেছি সেরকম যেন তাকে। তবে ঈদে নাগরিকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা হাতে নিয়ে মাঠে সরব চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। জোরদার করা হয়েছে টহল, বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিট আপনাদের রেখে যাওয়া বাসাবাড়ি এবং আপনাদের সহায় সম্পদ এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের পোশাকের পুলিশ টিম ডে নাইট কাজ করতেছে। সর্বোপরি আমাদের গোয়েন্দা টিম এবং সিটিএসবি এবং ডিবি সিসিটি তারাও সার্বক্ষণিক নজরদারিতে রাখছে। নিরাপদ ঈদ উদযাপনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি নাগরিকদেরও সচেতন থাকার পরামর্শ সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। শেষ মুহূর্তে সারা দেশের বিপণী বিতানে জমে উঠেছে বেচাকেনা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড়। অনেক এলাকায় দেশি পণ্যের পাশাপাশি বিদেশি পোশাক প্রসাধনীর প্রতি আগ্রহ বেশি। নতুন ডিজাইনের বাহারি পোশাক দৃষ্টি আকর্ষণ করছে সবার। তবে এবারের পোশাকের দাম অনেকটাই বেশি, অভিযোগ ক্রেতাদের। বিক্রেতাদের দাবি, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দাম কিছুটা বাড়তি। দরজায় কড়া নাড়ছে ঈদ। সারা দেশের মতো লক্ষ্মীপুরের রায়পুর, রামগঞ্জ ও পৌর শহরের মার্কেটগুলো এখন সরগরম। সকাল থেকে রাত পর্যন্ত সব বয়সী মানুষ ব্যস্ত সময় পার করছেন কেনাকাটায়। ক্রেতাদের আকৃষ্ট করতে নানা ডিজাইনের পণ্যের পসরায় সেজেছে দোকানগুলো। আরো আগে শেষ, এখন শুধু দেখতে আসছি, যদি পছন্দ হয় তাহলে কিনবো। জামা কালকে নিয়েছি, আজকে এখন জুতার জন্য আসছে, জুতা পাইতেছি না, মানে রেট অনেক বেশি। দেশীয় পোশাকের পাশাপাশি রয়েছে ভারতীয় পোশাকের চাহিদাও। উৎপাদন খরচ বাড়ায় এবার পণ্যের দামও বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। আমাদের কালেকশন অনেক ভালো, রেটে সাশ্রয়।
আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট বেচাকেনা আছে, দিন দিন বাড়তেছে। গাউন আইটেম, ফার্সি আইটেম গুলো একটু বেশি চলে আর কি। এরপরে পাকিস্তানি কিছু ড্রেস আছে, ওগুলো চলে আর কি ভালোই। মানুষ যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে তার জন্য কাজ করছে পুলিশের 26টি টিম। মার্কেট কেন্দ্রে আমরা ডিউটি দিয়েছি, আমরা ডিউটি দিয়েছি। পাশাপাশি আমাদের সাদা পোশাকে আমাদের টহল আছে, আমাদের ডিবি টিম আছে, মোবাইল টিম আছে, আমরা 2টা স্পেশাল মোবাইল টিম রেখেছি। এর বাইরেও আমাদের গোয়েন্দা টিম কাজ করছে। অপ্রীতিকর ঘটনা রোধে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। রোজার শেষ ভাগে এসে হবিগঞ্জের বাজারেও ক্রেতাদের ঢল। বিপণী বিতানগুলোতে চলছে আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফার। এবারের ঈদে তরুণদের পছন্দের শীর্ষে রয়েছে কটন, কাতান ও আড়ং স্টাইলের পাঞ্জাবি। নারীদের নজর কাটছে ঢাকায় জামদানি, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, সিল্ক ও বালুচরি। পরিবারের দেখতে ভালো লাগে, ওয়াইফ থাকে, বাচ্চা কাচ্চা থাকে, মা থাকে, শ্বশুর শাশুড়ি থাকে, সবাইকে গিফট করতে হয়। দাম দর তো আগের চেয়ে মোটামুটি একটু বেশি। আর বাবার জন্য ফতুয়া কিনছি, আর ছেলের জন্য কিনবো, আর নিজের জন্য কিছু কেনাকাটা করবো। ঈদের আগের রাত পর্যন্ত কেনাকাটা অব্যাহত থাকবে এবং বিক্রি আরও বাড়বে আশা ব্যবসায়ীদের। রেডির মধ্যে আপনার অর্গানজা টাইপের কিছু থ্রি পিস, লং থ্রি পিস, পাঞ্জাবি কালেকশন, সিল্কের ভিতরে কিছু আসছে। গত বছরের চেয়ে এবার ড্রেস ভালো সেল হইতেছে। এটা আমাদের আফগান ড্রেস, তারপরে ফার্সি, এই আইটেমগুলো ভালো চলতেছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আমাদের বিশেষ টহল টিম আছে প্রত্যেকটা বাজারেই। আর বিশেষ যে সমস্ত আপনার কোলাহলপূর্ণ যে সমস্ত মার্কেটগুলো থাকবে, যেখানে হচ্ছে আমাদের জনসমাগম বেশি থাকবে, সেখানে আমরা স্পেশালি পুলিশ নিয়োগ করছি। শেষ মুহূর্তের কেনাকাটায় হবিগঞ্জের বাজারগুলো এখন উৎসব মুখর ও প্রাণচঞ্চল। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক। বাহারি পোশাক কেনার পাশাপাশি ঈদে নিজেকে নতুন সাজে সাজাতে ব্যস্ত সবাই। দেশের অন্যান্য স্থানের মতো চট্টগ্রামেও ফ্যাশন সচেতন তরুণ তরুণীরা ছুটছেন পার্লারগুলোতে। রোজার শেষ সময়ে এসে ভিড় বেড়েছে জুয়েলারি আর সুগন্ধির দোকানেও। ঈদের সাজে নিখুঁত ছোঁয়া রাখতে আগেভাগে শুরু হয়েছে প্রস্তুতি। তাই তো চট্টগ্রামের বিউটি পার্লারে এখন উপচে পড়া ভিড়। মানুষ এখন যত্নশীল হয়েছে নিজের প্রতি। তরুণীদের পাশাপাশি সমান তালে ছুটছে তরুণরাও। জেন্টস পার্লারগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভিড় থাকছে। এটা তো সবাই চায় তাদের লুকটা একটু ভালোভাবে আসুক, চাই এই ভালো ফেসিয়ালটা নেওয়ার জন্য। চুল কাটতে এসে পড়তে ভালো লাগে, ওদের অ্যাটিটিউডগুলো ভালো, সার্ভিসটা ভালো। সব বয়সী নারীরা ভিড় করছেন জুয়েলারি দোকান আর বিউটি পার্লারগুলোতে। ঈদের দিন নিজেকে আরো ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে চান তারা। তো সামনে আমাদের ঈদ, তো ঈদ উপলক্ষে তো সব মেয়েরা চায় একটু নিজেকে প্যাম্পার করার জন্য, তো সেই হিসেবে আসলে আসা আর কি। যেহেতু এখন ট্রেন্ডিংয়ে আছে পাকিস্তানি হেয়ার কালার বলেন বা মাশরুম বেস কালার, সো ওখানের মধ্যে যে কোনো একটা চুজ করেই করব। পাশাপাশি টুপি, তসবি, জায়নামাজ ও আতরের দোকানগুলোতে চলছে জমজমাট বেচাকেনা। ডিবিসি নিউজ ডেস্ক। আজ আন্তর্জাতিক পোল্ট্রি দিবস। যখন দিবসটি উদযাপন হচ্ছে তখন দেশের পোল্ট্রি খাতের চিত্র উল্টো। টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী ও মানিকগঞ্জের মতো দেশের বড় পোল্ট্রি অঞ্চলগুলোর খামারিরা দিশেহারা। উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে ডিম ও মাংস বিক্রি আর অজানা সংক্রমণে মুরগির মৃত্যুতে ধ্বংসের দ্বারপ্রান্তে এই শিল্প। দেশের আমিষের চাহিদার বড় একটি অংশ যোগান দেয় পোল্ট্রি খাত। কিন্তু টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ সহ দেশের সবখানেই এখন হাহাকার। খামারিদের অভিযোগ, পোল্ট্রি ফিডের চড়া দামের বিপরীতে ডিম ও মাংসের ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। সরকারের বেঁধে দেয়া দাম তো দূরে থাক, মাসের পর মাস উৎপাদন খরচের চেয়েও অনেক কমে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। তার উপর যোগ হয়েছে অজানা মড়ক। পোল্ট্রি শিল্পের যে ধস নেমেছে, একজন খামারি হিসেবে আমি অত্যন্ত খারাপ আছি। এই সংকট উত্তরণে সরকারের কাছে খামারি কার্ড, বীমা সুবিধা, প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু ও ন্যায্য মূল্যে পোল্ট্রি ফিড নিশ্চিত করার মতো একগুচ্ছ দাবি খামারিদের। এই প্রান্তিক খামারিদের উৎপাদিত ডিম ও মাংস টিফিনে প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের দিলে তারাও প্রোটিনের চাহিদা পূরণ হতো এবং আমাদের ন্যায্য মূল্য পাইতাম, আমরাও এই ব্যবসা টিকিয়ে রাখতে পারতাম। সরকার নির্ধারিত সীমায় খাদ্য ক্রয় এবং ডিম মাংস বিক্রির সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করার তাগিদ পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের। আমাদের যারা ক্রেতা তারাও টিকুক, আমরাও টিকি। আমাদেরকে টিকিয়ে রাখার জন্য যা যা করণীয় সেটা রাষ্ট্র করুক, আমরাও কম দামে ডিম সাপ্লাই করবো, মাংস সাপ্লাই করবো। এটা সরকারের কাছে আমাদের বিনীত প্রার্থনা। এ ব্যাপারে নানা উদ্যোগের কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। আমরা ইতিমধ্যে এই খামারগুলির সাথে কথা বলেছি কিভাবে এই খামারিদেরকে তৃণমূল পর্যায়ে
তাদেরকে বাঁচিয়ে রাখা যায় সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নিব। গ্রামীণ অর্থনীতিতে তারা ভূমিকা রাখতে পারে। তবে পোল্ট্রি কেবল একটি ব্যবসা নয়, সুষ্ঠু দেহ আর মেধা বিকাশে প্রাণীজ আমিষের সহজ একটি উৎস। তাই একটি মেধাবী প্রজন্ম গড়তে ও গ্রামীণ অর্থনীতির প্রাণশক্তি ফেরাতে পোল্ট্রি খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ,